বিপিএলের টপ ফোর সেট যদিও এখনও একটি ম্যাচ বাকি রয়েছে, কিন্তু সেই ম্যাচের ফলাফল টপ ফোরের বা কোয়ালিফায়ার আর এলিমিনেটেডের যেই দলগুলো খেলবে সেখানে তেমন কোনো ইম্প্যাক্ট রাখতে পারবে না। তানিনের কাছে আমি যদি একটু জানতে চাই, বিপিএলের এই গ্রুপ পর্বে কোন দলকে সবচেয়ে বেশি শক্তিশালী মনে হলো, কোন দল পারফরমেন্সের দিক দিয়ে এখন পর্যন্ত সবার চেয়ে এগিয়ে? আমি একটু অন্যভাবে আনসারটা দিতে চাই। বলতে চাইতে কোন দলটা সবচেয়ে বেশি হতাশ করেছে, এই রংপুর রাইডার্স। এরা কিন্তু কাগজে কলমে এবারের বিপিএলের সব শক্তিশালী দল হওয়ার কথা ছিল, কিন্তু আপনি পয়েন্ট টেবিল দেখছেন, তাদের পারফরমেন্স দেখছেন, এখানটাতে আসলে হতাশ করেছে। রংপুর সবসময় আমরা যেরকমটা দেখি যে অনেক প্ল্যান করে টিম বানায় এবং তাদের যে ফরেন রিক্রুটরা থাকে তারাও কিন্তু ফরেন মানে অলমোস্ট পুরো সিজনের জন্য আসেন। তো ওই জায়গাটা থেকে রংপুর সবচেয়ে বেশি হতাশ করেছে, যেটা আসলে এক্সপেক্টেড ছিল না। আর যদি বলেন সবচেয়ে বেশি সারপ্রাইজ করেছে খেয়ে গ্রুপ রাউন্ড শেষে, আমার মনে হয় যে নামটা হবে চট্টগ্রাম। মানে তারা টুর্নামেন্ট শুরুর একদিন আগে তাদের ওনার সরে গেল, স্পন্সরশিপ ম্যানেজ করতে পারেনি, টাকা পয়সা ম্যানেজ করতে পারেনি, ইভেন তাদের জার্সিতে কোনো স্পন্সরও ছিল না। মানে বলতে গেলে একদম নুড একটা জার্সি পরে তারা খেলতে নেমেছে, বলা যায় অভিভাবকহীন হয়ে পড়েছে। এক্স্যাক্টলি। বিসিবি টেক ওভার করার পর এদের চেহারাটা বদলে গেল এবং পারফরমেন্স তো করলো। এবং পয়েন্ট টেবিলও দেখতে পাচ্ছেন আপনি, তারা সেকেন্ড পজিশনে আছে। একটু পরে একটা ম্যাচ আছে তাদের ঢাকা ক্যাপিটালসের সাথে, সেটা জিতলে সেকেন্ড পজিশন আর একটু স্ট্রং হবে। আর হারলেও আমার মনে হয় না খুব বেশি পজিশনের চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু তাদের রান রেট 0.8 অলমোস্ট 1। সেখানটাতে দুঃখিত, সেখানটাতে রংপুর রাইডার্স 3-এ উঠেছে, কিন্তু তাদের রান রেট অনেক কম, 0.2 সামথিং। সো এই চিরাং দলটা অনেক বেশি ইমপ্রেস করেছে আমাকে এবং পারফরমেন্স ওয়াইজ। আর যদি আপনি ব্যাটসম্যান বা পারফর্মার যদি দেখেন, আপনি শরীফুল ইসলাম লিডিং উইকেট টেকার, শেখ মাহিদি ভালো ক্যাপ্টেন্সি করছেন, রান পাচ্ছেন, টিমকে লিড করছেন। এবং তাদের যে ফরেন লিমিটেড রিক্রুট, কিন্তু খুব বেশি যে নামি দামি তারকা আছে তা না, পাকিস্তানি ক্রিকেটাররা বেসিক্যালি খেলছেন। পুরো অবশ্য চিটাগং না, পুরো বিপিএলের চিত্র এটা, পাকিস্তানি ওরিয়েন্টেড একটা লিগ সেটা আছে। আর রাজশাহীর কথা না বললেই না, তারা একদম অকশনের আগ থেকে যেভাবে প্ল্যানিং করে সব কিছু প্লেয়ার স্কাউটিং করে একদম পজিশন ওয়াইজ যেরকম ব্যাকআপ সহ একটা টিম সাজিয়েছে, সেটা আসলে দিন শেষে পে অফ করেছে। এবং লাস্ট দুটো ম্যাচ ক্লোজ ম্যাচ হয়েছে, সেটা কিন্তু পে অফও করেছে তাদের। এই রাজশাহী টিমটা নিয়ে ক্রেডিট শুড বি গোস টু হান্নান সরকার। তিনি যেভাবে টিমটি গুছিয়েছেন, একদম আগে থেকেই তিনি যেভাবে প্ল্যানিং নিয়ে কাকে সাইন করাবেন, তা কাকে তার দলে কোন রোলে খেলাবেন, সব কিছু কিন্তু আগে থেকেই সেট করেই তিনি নিজেই বলেছিলেন যে তিনি সব আগে থেকে সেট করে নিয়েছেন। হ্যাঁ, এখানটাতেই আসলে এই যে প্রফেশনাল লিগের কথা আমরা বলি, মানে দ্যাটস হাউ এ ফ্র্যাঞ্চাইজ শুড ওয়ার্ক। অন্যান্য জিনিসগুলোতে টিমগুলোতে আপনি এরকম দেখবেন না, প্লেয়ার আসছে যাচ্ছে চলে যাচ্ছে, কে কয় ম্যাচ থাকবে কোনো ঠিক নাই, ফিক্স নাই কোনো কিছু। ওই জায়গাটাতে রাজশাহী অনেক ক্ল্যারিটি নিয়ে কাজ করেছে এবং দিন শেষে তাদের যে প্ল্যান, স্ট্র্যাটেজি, স্কাউটিং সবই কিন্তু দিন শেষে পে অফ করেছে। এখন লেটসে একটা প্যাটার্ন খেয়াল করবেন আপনি, দিনের ম্যাচ হলে সন্দীপ লামিচানিকে তারা খেলান, রাতে হলে খেলান না কেন? ডিফেক্টর আছে, বল ভিজে যায়, গ্রিপ করতে সমস্যা হয়, রিগার্ডিং আরও অনেক কারণ আছে। তো এই ছোটো ছোটো ফ্যাক্টরগুলো আসলে অন্য দলগুলোর সাথে তাদের পার্থক্যটা গড়ে দিয়েছে, যে কারণে তারা এখন টেবিল টপার অ্যান্ড প্রথম কোয়ালিফায়ারে খেলবে, হয়তো চট্টগ্রামের সাথেই খেলবে, মানে এখন পর্যন্ত যে সম্ভাবনা দেখছি আমরা। অ্যান্ড ওখানে হারলেও আসলে খুব বেশি আর একটা চান্স পাবেন তারা ফাইনাল খেলার জন্য কোয়ালিফায়ার 2-তে। সো এই ছিল মোটামুটি সামাপ। আর ঢাকা নোয়াখালী, আসলে নোয়াখালীর যে আমি এই টপিকে এখনই আসছিলাম যে আমরা গ্রুপ স্টেজের বেস্ট পারফর্ম করা ব্যাটার এবং বোলার নিয়ে একটু পরে কথা বলবো। তার আগে ওয়ার্স্ট পারফর্ম করা দল নিয়ে আমরা যদি জানতে চাই আপনার কাছে, নিঃসন্দেহে এটি হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে প্রথমবারের মতো বিপিএলের ফ্র্যাঞ্চাইজি পাওয়া নোয়াখালী দলটি। নোয়াখালী দলটিকে কেমন দেখলেন? এবার বিপিএল তাদের বেশ কয়েকজন প্রতিভাবান প্লেয়ার ছিল, জাতীয় দলের ক্রিকেটারও ছিলেন, তারপরও এমন হতাশাজনক পারফরমেন্স, কারণটা কি মনে হয়? কারণটা আসলে আমার মনে হয় না তারা কোনো ফিক্সড কোনো প্ল্যান নিয়ে নেমেছে। যদি অফ দ্য রেকর্ডের অনেক কথাবার্তা আছে যেগুলো আসলে অন ক্যামেরা কতটা বলা যৌক্তিক আমি জানি না। সিলেটে যখন বিপিএল চলছিল, তাদের যে অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন, ফার্স্ট অফ অল ওই যে নিয়াজ খান, এনার নাম নিয়ে সমস্যা আছে, নিয়াজ আল হাসান, নিয়াজুল ইসলাম নাকি নিয়াজ খান, তিনি ক্লেম করেছেন তিনি আফগানিস্তানের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করেছেন, কিন্তু পরবর্তীতে আফগানিস্তান বোর্ডের সাথে যোগাযোগ করার পর, বাংলাদেশ থেকে যোগাযোগ করার পর জানা গেছে যে তিনি কখনোই কাজ করেনি, বরং তিনি মোহাম্মদ নবী রহমানুল্লাহ গুরবাজ এদের পার্সোনাল ট্রেনার হিসেবে কাজ করেছেন। এটা গেল একটা। এরপর আরও যেটা হয়েছে যে আরও 3-4জন, মানে বাই দ্য টাইম 2টা ম্যাচ যাওয়ার পরে তাদের ক্যাপ্টেন্সি চেঞ্জ হয়ে গিয়েছে। শুরু করেছিলেন সাব্বির হোসেন, সৈকত আলী, তারপর টেক ওভার করলেন হায়দার আলী। তো তারাও কিন্তু অ্যান্টি কারাপশন ইউনিট আছে বিসিবির, ইন্টিগ্রেটেড ইউনিটের আন্ডারে, তাদের স্ক্রুটিনিতে ছিল। সিলেটেও তাদের টিম হোটেলে বেশ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সো দেয়ার ওয়াজ সামথিং ফিশি শুরু থেকেই। অ্যান্ড পর্যায়ক্রমে তাদের অনেক ক্রিকেটার অ্যান্ড ম্যাচের যারা
টিম ম্যানেজমেন্টের যারা আছেন তাদেরকে ওই জিজ্ঞাসাবাদের অধীনে নেওয়া হয়েছে। তো এখান থেকে বুঝতে পারছেন যে আমি আসলে কী বোঝাতে চাইছি, যেহেতু এসব আসলে প্রমাণ ছাড়া বলার কোনো উপায় নেই, তবে অনেক কিছুই কানেক্টেড এখানটাতে। আর ঢাকা দলটাও আসলে হতাশ করেছে। ঢাকা তো প্রতিবার মানে ব্র্যান্ডিংয়ে আসলে ঢাকার চেয়ে মনে হয় না কেউ এগিয়ে আছে, যেরকম ব্র্যান্ডিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সব কিছু মিলে। কিন্তু মাঠের পারফরমেন্সে তাদের প্লেয়ারও ছিল, এমন না যে প্লেয়ার ছিল না, কিন্তু সামহাউ জিনিসটা ওয়ার্ক করে নিলে কি তাদের জন্য। আর নোয়াখালীর কথা, নোয়াখালীতে ফিরে যাই, তাদের কিন্তু যে লোকাল ট্যালেন্ট মানে লোকাল যে ইয়াং প্লেয়াররা আছে যারা ন্যাশনাল টিমে খেলছেন, রিপ্রেজেন্ট করছেন, সৌম্য সরকার, জাকের আলী, অনেক মাহিদুল ইসলাম অঙ্কন, তারা রান পাচ্ছিলেন না, কিন্তু তারাই কিন্তু তাদের ড্রাইভিং ফোর্স হতে পারত। যেহেতু আপনার খুব বেশি ফরেন রিক্রুট এরকম ছিল না, মোহাম্মদ নবী ছিলেন, তিনি খুব বেশি সবগুলো ম্যাচ খেলেননি, তার ছেলে খেলছেন। আগের একটা ম্যাচে 90 মতো করেছিলেন, আজকে একটা সেঞ্চুরি করলেন। এই দুয়ে মিলিয়ে এই একটা দুইটা ইনিংস হতো আপনাকে ওই একটু বুস্ট আপ দেবে, রান করতে পারবেন 180, 90, আজকে যেরকমটা হলো ক্লোজ টু 180 এটা টোটাল তাদের হয়েছে। তবে লোকাল বাঞ্চ যখন আপনার পারফর্ম করবে না, তখন কিন্তু এটা দিন শেষে কোনোভাবে পে অফ করবে না যে আপনি শুধু ফরেনদের উপর ডিপেন্ড করবেন। ওখানটাতে জাকের আলী অনেককে ড্রপ করা হয়েছে, মাহিদুল ইসলাম অঙ্কন তিনি ফিনিশার রোলে আগের বছর অনেক ভালো করেছেন, তাকে ব্যাটিংয়ে নামানো হচ্ছে 7-8, যেখানে আপনার টপ অর্ডার কলাপস করে গিয়েছে। তো প্ল্যানিংয়ে অনেক ঝামেলা ছিল, অ্যান্ড বললামই তো যে দেয়ার ওয়াজ সামথিং ফিশি। সো বিপিএলে এখন পর্যন্ত হাইস্ট রান স্কোরার হচ্ছেন তাহিদ হৃদয় এবং হাইস্ট উইকেট টেকার হচ্ছে শরীফুল ইসলাম, দুজনই বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ দলে রয়েছেন। তাদের এই পারফরমেন্স বিশ্বকাপে বাংলাদেশকে কতটুকু হেল্প করবে, অ্যান্ড তাদের পারফরমেন্সটা আপনি কীরকম দেখলেন টিল নাও? হ্যাঁ, অবভিয়াসলি তাওহিদ হৃদয় স্পেশালি শুরুটা তার খুব বেশি ভালো হয়নি। লাস্ট 4টা ইনিংস তিনি ওপেন করেছেন এবং মেকশিফট ওপেনার হিসেবে কিন্তু তিনি বেশ ভালোই পারফর্ম করেছেন। তার রান 368 সম্ভবত হায়েস্ট রান স্কোরার টুর্নামেন্টের, এর মধ্যে 270 কিন্তু তিনি ওপেনিং পজিশনে নেমে করেছেন। লাস্ট একটা সিলেটের যে ম্যাচটা হয়েছিল রাজশাহীর সাথে, সেটাতে 97-এ নট আউট ছিলেন, একদম লাস্ট বল পর্যন্ত ইনিংসের ছিলেন, তবে সেঞ্চুরিটা পাননি। আজকে ভালো একটা ইনিংস খেলেছেন, ভালো সেঞ্চুরিটা করেছেন তিনি, 15-4, 2টা ছক্কা সম্ভবত আমি ভুল না করলে। সো ওয়ার্ল্ড কাপ সামনে রেখে এরকম ফর্ম তো অবশ্যই পজিটিভ সাইন বাংলাদেশের জন্য, শরীফুলের জন্য যেটা ক্ষেত্রে যেটা সত্য, তাওহিদ হৃদয়ের ক্ষেত্রে সেটা সত্য। তবে সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে তারা তো ওয়ার্ল্ড কাপের সামনে রেখেই প্রিপারেশনটা নিচ্ছেন, কিন্তু বাংলাদেশের ওয়ার্ল্ড কাপের যে ফিউচারটা সেটা তো ঝুলে গেল প্রান্ত। সেটাই আমি আপনার কাছ থেকে এখন জানতে চাইতাম যে লেটেস্ট আপডেটটা কি, আইসিসির সঙ্গে বিসিবির লাস্ট বৈঠকে কি কথা হলো, এখন পর্যন্ত বাংলাদেশের অবস্থান কি, এবং একটা আমরা গুঞ্জন শুনছিলাম যে গ্রুপ এক্সচেঞ্জ হতে পারে কোনো একটা দলের সাথে, ওই দলটাও নাকি এই অফারটা, প্রপোজালটা রিজেক্ট করে দিয়েছে, তারা ইন্ডিয়াতে গিয়ে খেলতে চাচ্ছে না। একটু সামারিটা যদি একটু বলতেন। সামারিটা যদি বলি, যে আইসিসির যে সিকিউরিটির যে হেড আছেন তিনি এসেছিলেন বাংলাদেশের গতকাল যুব ক্রীড়া মন্ত্রণালয় মিনিস্ট্রিতে। বিসিবির ভাইস প্রেসিডেন্ট দুজন ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, অ্যান্ড ক্রিকেট অফিসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম তারা ছিলেন। তারা 1.5 ঘন্টার মধ্যে একটা মিটিং করেছেন, সেখানেও বাংলাদেশের স্ট্যান্ডটা চেঞ্জ হয়নি। বাংলাদেশ যে সিকিউরিটি কনসার্নগুলো আগে রেজ করেছিল সেগুলোই সামনে এনেছে আইসিসির সামনে, যে আমরা এই সিকিউরিটি কনসার্ন থেকে ইন্ডিয়াতে যেতে চাচ্ছি না। মানে মোটামুটি যে আলোচনাগুলো ছিল সেগুলোই হয়েছে, তবে লেটেস্ট আপডেট যেটা ডেভেলপমেন্ট যেটা হয়েছে, যেটা এতদিন স্পেকুলেশন ছিল, সেটা বিসিবি কালকে অফিসিয়াল করেছে যে বাংলাদেশ গ্রুপ সিতে, গ্রুপ বিতে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার গ্রুপটা থেকে আয়ারল্যান্ডের সাথে তারা সোয়াপ করতে চেয়েছে। এই প্রপোজালটা দিয়েছে যে লজিস্টিক্স, প্রোডাকশন সব কিছুর সাপেক্ষে যদি আপনারা রিলোকেট করতে পারেন সেটা আমাদের জন্য ভালো হয়। তো আইসিসি জানিয়েছিল যে এরপর অফিসিয়ালি তারা জানাবেন। তবে এর আগে মাঝরাতে প্রায় একটা ডেভেলপমেন্ট হলো ক্রিকবাজের থ্রুতে, যে আয়ারল্যান্ড বোর্ডের সাথে তারা যোগাযোগ করেছে, দেন এই ডেভেলপমেন্টটা জানিয়েছে তাদের যে বাংলাদেশ চাচ্ছে তোমাদের সাথে গ্রুপটা ইন্টার সুইচ করবে। কারণ সেক্ষেত্রে আয়ারল্যান্ড সাব জানিয়ে দিয়েছে যে আমরা গ্রুপ চেঞ্জ করবো না, আমাদের অ্যাজ পার শিডিউল ফিক্সচার যেরকম ছিল সেরকমই খেলতে চাই আমরা। যদিও সেটা অফিসিয়ালি আসেনি এখন আইসিসি, যেহেতু এখন অফিসিয়াল একটা অ্যানাউন্সমেন্ট ও কমেন্টস দেওয়ার বাকি। সো এখানটাতে আগের সিচুয়েশনেই বাংলাদেশ ইন্ডিয়াতে খেলতে যাবে না। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্যটাই হয়তো ঝুলে গেল। এখন শেষ পর্যন্ত যদি আইসিসি তাদের গ্রুপটা, বাংলাদেশের গ্রুপটা রিলোকেট না করতে পারে, সেক্ষেত্রে আমার মনে হয় যে বাংলাদেশ ছাড়াই ওয়ার্ল্ড কাপ হয়তো প্রোগ্রেস করতে পারে, একটা সম্ভাবনা যেহেতু আছে। বাংলাদেশ একবার স্টেটমেন্ট করে দিয়েছে, কমিটমেন্ট দিয়ে দিয়েছে যে আমরা ইন্ডিয়াতে যাবো না। কারণ এরপর ওখান থেকে যদি আবার আগের স্ট্যান্ড থেকে সরে আসে, তাহলে কিন্তু বিসিবির জন্য একটা হিউজ ব্যাকল্যাশ ওয়েট করছে। ফ্যান্স বলেন, মিডিয়া বলেন, একদম ছিঁড়ে খুঁড়ে খাবে আর কি তাদের। রাইট, থ্যাংক ইউ তানিন, আমরা বিপিএল নিয়ে, বাংলাদেশের আপডেট নিয়ে লেটেস্ট কথা বলার জন্য। বিপিএলের প্রথম কোয়ালিফায়ার যদি শেষ ম্যাচটি, আজকের দিনে শেষ ম্যাচটি যদি সব কিছু ঠিকঠাক থাকে, সমীকরণ যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়ার্স বনাম চট্টগ্রাম রয়্যালস, এবং এলিমিনেটর 1-এ মুখোমুখি হবে সিলেট টাইটান্স বনাম রংপুর রাইডার্স। সেখান থেকেই পাওয়া যাবে বিপিএলের কোন দুই দল ফাইনাল খেলবে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি টাইমস অফ বাংলাদেশের সঙ্গেই থাকুন।